বিশ্বজুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছে সৌমিত্র সভ্য। করোনা শনাক্তে আগের সব রেকর্ড ছাড়িয়েছে আজ। একদিনে শনাক্ত হয়েছে 2029 জন, আর গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 15 জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা এখন 559। শনাক্ত 40,321 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বলা হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 9,310 জনের। সেখান থেকে শনাক্তের হার 21.79%। মারা যাওয়া 15 জনের মধ্যে 11 জনই পুরুষ। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 500 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 8,425। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89%। মৃত্যুর হার 1.39%। মারা যাওয়া 15 জন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। ব্রিফিংয়ে করোনা ঝুঁকিমুক্ত থাকতে ব্যক্তি সচেতনতার উপর জোর দেওয়া হয়। বলা হয়, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শিশুদেরও মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। এই ভাইরাসের প্রবেশের দরজা হলো মুখ, নাক এবং চোখ। কাজেই চোখে মুখে হাত দেওয়া থেকেও বিরত থাকতে হবে এবং শিশুদেরকেও এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে যেন তারা অযথা চোখে মুখে হাত না দেয়। কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করি, এটা আমাদের জন্য সাশ্রয়ী হয়। খুলে রাখার সময় সাবান পানিতে ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সাবান পানি দিয়ে ভিজিয়ে রেখে এই মাস্ক ধুয়ে শুকিয়ে আবার পরা যায়। তবে অবশ্যই প্রত্যেককেরই মাস্ক ব্যবহার করা উচিত। করোনা ভাইরাসে প্রাণ গেল আরও এক পুলিশ কর্মকর্তার। ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসবি শাখার উপপরিদর্শক রাসেল বিশ্বাস। তিনি সিটিএসবির মতিঝিল জোনে কর্মরত ছিলেন। সপ্তাহখানেক আগে অসুস্থ হলে প্রথমে ঢাকা মেডিকেলে এবং 24 মে তাকে পুলিশের জন্য বিশেষায়িত ইম্পালস হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন করোনা টেস্টে পজিটিভ ধরা পড়ে। গত 2 দিন ধরে তার অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ দুপুরে মারা যান তিনি। এ নিয়ে করোনা ভাইরাসে প্রাণ গেল 15 পুলিশ সদস্যের। আক্রান্ত 4,000-এর বেশি। করোনা পরিস্থিতি বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবদুল্লাহ শাহরিয়ার। ডাক্তার আবদুল্লাহ শাহরিয়ার, করোনা আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এই অবস্থার মধ্যে নতুন করে আর সরকারি ছুটি না বাড়ানোর প্রজ্ঞাপন জারি হয়েছে। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আপনি তো স্বাভাবিক, আপনি যা আমরা আপডেট শুনলাম, খুব চিন্তার বিষয় এবং ভাবনার বিষয় যে আমরা যে পরিমাণ আমাদের লোকবল, আমাদের যে পরিমাণ আমাদের যে প্রস্তুতি এখন মোটামুটি একটা জায়গায় চেয়ে গেছে, তারপর দেখা যাচ্ছে যে দিনে দিনে এই ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। আসলে ইনএফেক্টিভ লকডাউন, তারই পরিণতি আমরা ভোগ করতে যাচ্ছি। এখন আমাদের এখন যেটা হবে, তো কিছু দিয়ে তাকিয়ে তো কোনো লাভ নেই। সামনের যে প্রস্তুতি, সে প্রস্তুতি হলো যে এরই মধ্যে যেসব আমরা কথা বলছি, বারবার বলছি, জিনিসগুলি খুব নগণ্য মনে হচ্ছে, কোনো গৌণ মনে হচ্ছে, যে দূরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়া সাবান পানি দিয়ে, এসবগুলি অভ্যাস কিন্তু বজায় রাখতে হবে। কারণ আমরা যখন আবার কাজে ফিরে আসবো, তখনও তো এসব খেয়াল রাখতে হবে। সামাজিক যে পর্বগুলি আমরা যতটুকু সম্ভব আমরা বর্জন করব আমাদেরকে, এবং হসপিটালগুলো এবং বাসায়ও আমাদেরকে এটা ভাবনা করলে চলবে না যে হাসপাতালে সব চিকিৎসা আমাদের জন্য রয়েছে। বাসায়ও কিন্তু আমরা প্রস্তুতি রাখবো। বারবার যেটা বলা হচ্ছে মাস্কের ব্যাপারটা, এখন কিন্তু এটাও বলা হয়ে গেছে যে 6 ফিট না, করোনা ভাইরাসের বিস্তৃতি কিন্তু আরো বেশি হতে পারে। সুতরাং বাসায় যারা থাকবেন তারা কিন্তু মাস্ক ইউজ করবেন, বাইরে না, বাসাও। সুতরাং এরকম ধরনের আমরা মনে হয় যদি প্রস্তুতি নিতে পারি, হয়তো করোনা তো আমরা যে পার্সেন্টেজ বলছি যে এটা হলো 2 থেকে 3 ভাগ এই ধরনের পরিণতি, মৃত্যু ঝুঁকি বা আমাদেরকে আইসিইউতে যাওয়া। এছাড়া কিন্তু বাদবাকি লোকজন কিন্তু ঘরে বসেই তাদের ট্রিটমেন্টের মাধ্যমে ফিরে আসতে পারে, ফিরে আসছেন। তো ফিরে আসার সিনারিওটা কিন্তু খারাপ না, অনেক বাড়ছে দিন দিন। আমাদের ডাক্তারদের অভিজ্ঞতা বাড়ছে, তারা আরো বিপুল উদ্যম নিয়ে, আরো কর্মকৌশল নিয়ে তারা হাসপাতালগুলিতে কাজ করে যাচ্ছেন। আমি আশাবাদী যে এত কিছুর পরেও আমরা মনে ফিরে দাঁড়াবো। এখন তো অনেক শিশুর জ্বর ঠান্ডা দেখা দিচ্ছে। করোনার সাথে সাধারণ জ্বর সর্দির পার্থক্যটা কিভাবে বোঝা যাবে, আর যেসব শিশুরা হার্টের রোগী তারা এই সময় কিভাবে চিকিৎসা সেবা পাবে? আমাদের হাসপাতালে প্রথম যে হার্টের রোগীটা আমাদের এরপরে নোটিফাইড হয়, আমাদের এই রোগী ছিল বাগেরহাটের, সে জন্মগত হৃদরোগের ছিল। এবং আমরা কিন্তু আসলে রোগীটাকে আমরা সেরকম সিমটম প্রথমে ছিল না,
আমরা কিন্তু অনেকটা ক্যাজুয়ালি রোগীকে আমরা চিকিৎসা দিই, এবং এর ফলে কিন্তু আমাদের একজন সহকর্মী উনি করোনা আক্রান্ত হন। তো আমরা সৌভাগ্যক্রমে আমরা করোনা আক্রান্ত হইনি বা আমাদের রেজাল্ট ফলস নেগেটিভ আসে। তো আমরা ওই সময় রোগীদেরকে স্বাভাবিকভাবেই তাদের করোনা রোগীদেরকে আমরা এক্সট্রা কেয়ার নেই, তাদের আমরা স্যাচুরেশন দেখতে লাগি, কারণ করোনাতে আমাদের হার্টের রোগীদের আমরা স্যাচুরেশন বা অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে, করোনা হলে তো আরও বেশি কমে থাকে। তো ওই জন্য আমরা ওই সময়টা খেয়াল করেছি যে অক্সিজেন সাপোর্টটা ভালো দেওয়া, আর ইনফেকশন থাকলে এই করোনা রোগীদের যদি আরও কোনো ইনফেকশন থাকে হার্টের রোগীর কারণে, সেই ইনফেকশন যাতে না থাকে এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া বা তাদের রক্তর অ্যান্টিবায়োটিকের উপস্থিতি আমরা দেখে সেই পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা আমরা করেছি ওই সময়। এবং সেই সময় অন্য সাপোর্ট যেটা রোগীকে সামগ্রিকভাবে সাপোর্ট দেওয়া, তাকে শুধু শারীরিকভাবে না মানসিক সাপোর্ট দেওয়া, তার ফ্যামিলিকেও দেওয়া সাপোর্ট দেওয়া, সেগুলি আমরা চেষ্টা করেছি, যার ফলে রোগীটা কিন্তু ভালো হয়ে ফিরে যায়। যদিও সে রিপোর্ট করেনি করোনা হসপিটালে, সে পালিয়ে চলে যায় তার নিজের এলাকায়। সেখানেও আমরা সেই এলাকার ডিসিকে আমরা অনুরোধ করি যে তাদের কোয়ারেন্টাইন নিয়ে যাওয়া। তো যাই হোক, আমাদের প্রথম যে রোগীটা আমাদের ছিল হার্টের রোগী এবং করোনা, তাকে কিন্তু আমরা সুস্থভাবে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। সামনের দিনে হয়তো বিপদ আরও আসবে, শুধু তাই না, আমরা যেটা পাচ্ছি রিপোর্ট যে আমেরিকায়, যে নিউ ইয়র্কে, ইটালি এবং ইংল্যান্ডে এবং ফ্রান্সে, এই 4টা জায়গায় কিন্তু করোনা বাচ্চারা নতুন সিমটম নিয়ে আসছে। এই সিমটমটার নাম হচ্ছে মাল্টিসিস্টেমিক অর্গান ডিসঅর্ডার, এবং অনেক বলা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ বলা হচ্ছে। কাওয়াসাকি ডিজিজটা হলো জাপানের একটা রোগ, যেখানে রক্তনালীতে আমাদের মধ্যম এবং ছোট রক্তনালীগুলি আক্রান্ত হয়। দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে করোনা রোগেও এই রোগের সিমটম দেখা যাচ্ছে। একটা বড় সংখ্যক রোগীর ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে দেখা যায় কাওয়াসাকি রোগে আক্রান্ত হয়েছে, তার করোনাও পজিটিভ। এই ব্যাপারগুলো শঙ্কা তৈরি করছে চিকিৎসকদের মনে, তো বটেই সাধারণ মানুষদের মনেও। ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার, আপনি থাকুন আমাদের সাথে, বিরতির পর আবারও ফিরবো আপনার কাছে। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। গতকালই জানানো হয়েছিল 30 মের পর আর বাড়ছে না সরকারি ছুটি। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে আজ। বলা হয়েছে 31 মে রোববার থেকে খুলবে সরকারি বেসরকারি সব অফিস। সীমিত আকারে চালু হবে বাস, লঞ্চ, রেল। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, করা যাবে না সভা সমাবেশ। 15 জুন পর্যন্ত সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্য বিভাগের 13 দফা নির্দেশনা। এ খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ। 2 মাস ধরে বন্ধ গণপরিবহন। অলস বসে থাকা বাসগুলোকে মাঝে মধ্যে স্টার্ট দিয়ে সচল রাখতে হয়েছিল। আগামী রোববার থেকে রাস্তায় নামার জন্য প্রস্তুত হচ্ছে বাসগুলো। মালিক, ড্রাইভার, শ্রমিক সবাই নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। গেল 2 মাসে বাস ড্রাইভার থেকে রিক্সা চালক বনে যাওয়া আইয়ুব মিয়া এখন আবারও বাস ড্রাইভার হবেন। বইয়া গেছিল গাড়ি সমস্যা দিতে পারতেছে, গাড়ি চুরি হয়ে গেছে, সেটা না। কেরানীগঞ্জের আব্দুল মতিন মিয়ার আয় রোজগার বন্ধ। সহধর্মিণীকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। তিনি লকডাউন খুলে দেওয়ার পক্ষে। একই অবস্থা গাউসিয়া মার্কেটের জুতার দোকান কর্মচারী আজগর মিয়ার। আবার অনেকেই লকডাউন তুলে দেওয়ার বিপক্ষে। নতুন খুলবে, 2 মাসের ঘর ভাড়া, 3 মাসের ঘর ভাড়া বাকি। এখন এই অবস্থায় আমরা কিভাবে চলবে? এখন বেচা কিনা না হইতে পারে, হইতেও পারে। বাতিলই করা উচিত, কারণ আমার হাজবেন্ড ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ, সে অসুস্থ, চিকিৎসা করার টাকাও নেই। এই অবস্থা ক্ষুধাটাই সবচেয়ে বড় জিনিস। করোনা ভাইরাসটা আছে, এগুলো আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ। লকডাউন দেওয়াটা ঠিক আছিল, লকডাউন এত গণহারে বাড়তেছে, এমন আল্লাহ না করুক যদি বিদেশির মতো হয়ে যায়, তাহলে তো মহামারী আরও সংকট দেখা দিবে। আমরা তো অ্যাকচুয়ালি সরকারের নিষেধাজ্ঞা মানি নাই, সেখানে সরকারের বা কি করার আছে। করোনা মহামারীতে সরকারি ছুটি কয়েক দফা বাড়ানো হয়েছে গেল 2 মাসে। সরকার কড়াকড়ি করলেও নাগরিকদের নিষেধাজ্ঞা অমান্য করার প্রবণতায় নমনীয় নীতি নির্ধারকেরা। সীমিত আকারে চলবে গণপরিবহন, ব্যবসা বাণিজ্য, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল, সবকিছুই। অল্প সংখ্যক, সীমিত সংখ্যক অফিসার দিয়ে আমরা সেখানে কাজটা শুরু করতে চাই, এবং সেক্ষেত্রে যারা বয়স্ক কর্মকর্তা, যারা অসুস্থ কর্মকর্তা, যারা আপনার সন্তান সম্ভব যারা আছে, নারী কর্মকর্তা, তারা কিন্তু কর্মস্থলে আসা থেকে তারা বিরত থাকবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্লাস চলবে অনলাইনে। বন্ধ থাকবে সভা সমাবেশ। এক জেলা থেকে অন্য জেলায় কেউ যাতায়াত করতে পারবেন না। নৌ সড়ক পথে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। করোনা ভাইরাসে নতুন আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখনই সরকারি ছুটি বাতিল করা হলো। আর দীর্ঘদিন পর যখন অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, একই সঙ্গে
গণপরিবহন সীমিত আকারে চালু করা হবে, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক দূরত্ব কতটা নিশ্চিত করা যায়। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 26 মে নমুনা সংগ্রহের পর গতকাল তার করোনা ভাইরাস পজিটিভের প্রতিবেদন দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গণস্বাস্থ্যের নিজস্ব র্যাপিড টেস্ট কিটের মাধ্যমে পরীক্ষা করেও করোনা পজিটিভ হন ডাক্তার জাফরুল্লাহ। কিন্তু কিটটি সরকারের অনুমোদন না পাওয়ায় আরও নিশ্চিত হতে বিএসএমএমইউ এর পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করান। শনাক্ত হওয়ার পর থেকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাসায় চিকিৎসা নিচ্ছেন, একই সঙ্গে তার ডায়ালাইসিস চলছে। আমাদের সাথে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবদুল্লাহ শাহরিয়ার। ডাক্তার আবদুল্লাহ শাহরিয়ার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। মাস্ক গ্লাস ব্যবহারের পরও অনেকে কোভিড আক্রান্ত হচ্ছেন, অনেকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, 2 মাসের বেশি হয়ে গেল, অবস্থা আরও খারাপ হচ্ছে কেন? আমরা কি পিক পজিশনটা পার করছি এখন? অবশ্যই আমাদের তো যা দেখছি আমরা এখন পিক পজিশনে আছি এবং যেরকম আক্রান্তের হার বাড়ছে এবং হয়তো আমাদের মৃত্যুর হার, আক্রান্তের হার যেটা বাড়ছে, মৃত্যুর হার তো সেভাবে না, আক্রান্তের হারকেই বলছি আমরা আশঙ্কাজনক, যে এটা অন্য দেশের তুলনায় বেশি। এবং এটার কারণ হচ্ছে যে আপনাদের এত কিছু বলার পরও বারবার তাগিদা দেওয়া সত্ত্বেও লোকজনের অনিয়ন্ত্রিত বিচরণ, এটা আসলে অনেকে বলছে জীবিকার সাথে সংযুক্ত, কিন্তু আমরা দেখেছি বিদেশেও একই অবস্থা। মানুষ আসলে ঘরে থাকতে চাচ্ছে না, এই কঠিন অভ্যাসটা তাদের রপ্ত করতে পারছে না, তাকে রপ্ত করতেই হবে, জীবনের তাগিদে তাকে রপ্ত করতেই হবে, কিন্তু তারা এটা পারছে না। আর ওষুধের ব্যাপারে যেটা হচ্ছে যে আমরা তো বলছি যে ওষুধ কিন্তু আসলে বাজারে বা বাইরে নাই, যেসব ওষুধ কথা বলা হচ্ছে দেখা যাচ্ছে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে ওষুধগুলি আবার কমাতে হচ্ছে। এগুলি মাস লেভেল স্টাডিতে তার কোনো ওষুধগুলির কোনো আপনার তাদের এফেক্টিভ কোনো কভার আপ নেই। সেখানে দেখা যাচ্ছে আসলে ঘুরে ফিরে সেই আমার গরম পানি গার্গল করা, সেই হাত ধোয়া, মাস্ক পরা, এগুলি হচ্ছে আমাদের সম্বল, প্রতিরোধের সম্বল। অর্থাৎ প্রতিরোধের মধ্যেই করোনা থেকে দূরে থাকাটাই হলো আমাদের মূল নীতি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুদের আক্রান্তের সংখ্যা কম, এর কারণ কি? আর মায়েরা করোনা আক্রান্ত হলে সেক্ষেত্রে শিশুদের বেলায় কেমন সতর্কতা অবলম্বন করতে হবে? খুবই 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 একটি ভালো প্রশ্ন। কেননা বাচ্চাদের একটা হলো যে করোনা ভাইরাসে আক্রান্ত শিশুদের সবচেয়ে বড় শনাক্ত করা। এনএইচএস মানে ব্রিটিশ যে হেলথ সায়েন্স, তারা বলছে যে 3টি সিমটম বলছে, যে একটা হচ্ছে যে হঠাৎ বেশি করে তাপমাত্রা হওয়া, বারবার কাশি হওয়া নতুন করে, এবং বাচ্চারা যদি অন্তত বলে যে আমরা টেস্ট পাচ্ছি না, আমরা কোনো খাবারের স্বাদ পাচ্ছি না, তখনই তাদের মধ্যে করোনার একটা উপস্থিতি হচ্ছে কিনা সেটা নিয়ে বাবা মার চিন্তা ভাবনা করতে হবে। আর 2 নম্বর হলো যেটা বলছেন যে বাচ্চাদের যদি হয়ে যায়, বাচ্চাদেরকে তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের এখনো এটা হাইপোথিসিস, অর্থাৎ এটা এখনো প্রমাণিত না, কিন্তু ধারণা করা হচ্ছে এই বাংলাদেশ সহ এই তৃতীয় বিশ্বের পরবর্তী দেশ যেখানে আমাদের বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়েছে, বিসিজি দ্বারা আমরা ভ্যাকসিনেটেড, সেখানে দেখা যাচ্ছে যে করোনার বিস্তৃতি কম। আরেকটি কিন্তু মজার স্টাডি আসছে, সেটা হলো যে মারা যদি বাচ্চাদেরকে আপনার বুকে দুধ পান করান, এই বাচ্চাদেরও কিন্তু করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে আসবে। মায়েদের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে অ্যান্টিবডি আসবে, সেই অ্যান্টিবডি বাচ্চাকে প্রতিরোধ করবে, তার ন্যাচারাল যে প্রতিরোধ সেটা করে তুলবে। সুতরাং এই দুটো কিন্তু বাচ্চাদের জন্য এক ধরনের অভয় হিসেবে কাজ করছে। আর তৃতীয়ত যেটা হলো যে আমরা বাচ্চাদেরকে তো আমাদের চেয়ে আরও বেশি আগলে রাখছি, তারা ঘরের মধ্যে আছে, তবে তারপর খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকেও, আপনি যেটা বলেছেন, বাচ্চাদেরকেও তো শেখাতে হবে তারা কীভাবে মাস্ক ব্যবহার করবে, এটা কিন্তু তাদের শেখাতে হবে, তাদেরকেও শেখাতে হবে যে কীভাবে হাত ধুতে হবে, প্রতি মুহূর্তে তাদের হাত যেন মুখের দিকে না চলে যায়, এই যে প্রতিরোধগুলি করতে হবে। আর মারা যদি আক্রান্ত হয়ে থাকেন, বলা হচ্ছে মাদেরকে যে আক্রান্ত হলে তারপর তাদের বুকে দুধ পান করাতে হবে, এবং বাচ্চাদেরকে সাথে তাদের একটা ব্যারিয়ার রাখতে হবে, অন্য একজন সেটা দেখবে বাচ্চাকে। দেখা যাচ্ছে যে অনেক কিছু জায়গায় বলা হয়েছে যে কাপড়ের মাধ্যমে তাকে একটু দূরে রেখে দরকার হলে বুকের দুধটা তাকে পাম্প করে বের করে নিয়ে বাচ্চা খাওয়ানোর কথা বলা হয়েছে। তো তবে তারপরেও যেন বুকের দুধ থেকে বাচ্চা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, বাচ্চার তো পুষ্টি দরকার রয়েছে। আর বাচ্চাকে মা যদি আক্রান্ত হয়ে থাকে, খুব দেখা গিয়েছে যে এটা তো করোনা ছোঁয়াচে রোগ, সুতরাং সেদিকে খেয়াল করে বাচ্চা যতটুকু পারা যায় তাকে তার পুষ্টিটাকে বজায় রাখার নিশ্চিত করে বাচ্চাকে একটু দূরে রাখতে হবে মা থেকে। আচ্ছা জনাব আবদুল্লাহ শাহরিয়ার, হাইড্রোক্সিক্লোরোকুইন WHO নিষিদ্ধ করেছে বিশ্বব্যাপী এর ব্যবহার, যেটি বলা হচ্ছিল যে
যারা মূলত হৃদরোগে ভুগছেন তাদের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন ঝুঁকিপূর্ণ। খুবই সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই এটা আসলে কী ধরনের সমস্যা তৈরি করছিল যারা হার্টের পেশেন্ট তাদের জন্য, যে এটিকে বিশ্বব্যাপী নিষিদ্ধই করতে হলো এর ব্যবহার এমন একটা প্যান্ডেমিকের মধ্যেও। জি, শুধু হৃদরোগ নয়, হাইড্রোক্সিক্লোরোকুইন আসলে একটি খুব ভালো একটা আমাদের পাঁচজনের ওষুধ। বিশেষ করে যারা লুপাস রোগে আক্রান্ত হয় তাদেরকে এই ওষুধ দেওয়া হয় হাইড্রোক্সিক্লোরোকুইন। এটা সেই ম্যালেরিয়ার ওষুধই, কিন্তু এটা দেওয়ার সময় কিন্তু সারা পৃথিবীতে এই ওষুধ দেওয়ার আগে ইসিজি পরীক্ষা করা হয়, দেখা যায় যে রোগীদের রিদম ঠিক আছে কিনা, হার্টের রেট ঠিক আছে কিনা, তার লং কিডনি সিন্ড্রোম বলে একটি রোগ আছে সেটার আক্রান্ত কিনা, তাদের অ্যারিথমিয়া বা ঘন ঘন শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে কিনা, হৃদস্পন্দনের সমস্যা রয়েছে কিনা। শুধু তাই নয়, একটি রক্ত রোগ রয়েছে গ্লুকোজ 6-ফসফেট হাইড্রোজেনেজ ডিফিসিয়েন্সি, সেই রোগটি থাকলেও কিন্তু এই হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া যেতে পারে না। বিবিধ রোগ হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটা, অর্থাৎ ওই যে সেই একই কথায় যে ক্লোরোকুইনিন রোগ সারাবে, কুইনিন সারাবে কি? এই কুইনিনের বিপদটা কিন্তু অনেক। যেমন আরেকটা ওষুধ আসছে বাজারে ইভারমেকটিন, সেটা নিয়ে কিন্তু আমরা অত চিন্তা ভাবনা করছি না, সেটাও যে কাজ করবে কিনা জানি না, সেটা একটি কৃমির ওষুধ, সেটা কিন্তু সাইড এফেক্ট কম, কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইনের সাইড এফেক্ট অনেক বেশি। এবং আমি মনে করি আমেরিকান প্রশাসন দায়িত্বহীনভাবে এই ওষুধটি আমার তৃতীয় বিশ্বের উপর চাপিয়ে দিয়েছিলেন, এবং এটি এখন দুর্ভাগ্যজনকভাবে এই হাইড্রোক্সিক্লোরোকুইনের শিকার হয়েছেন অনেক রোগী। অনেক দেশে ব্যবহার করা হয়েছে এবং প্রাথমিক যে সাফল্য, সেই সাফল্যের ভিত্তি করে ব্যবহারটাও ব্যাপক মাত্রা হয়েছে, যেহেতু সংক্রমণ এবং রোগীর সংখ্যা ব্যাপক মাত্রায় ছিল। সেটি দুঃখজনক যাও শেষ পর্যন্ত তারপরেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটিকে এর ব্যবহার নিষিদ্ধ করে। আপনাকে ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। লকডাউনের কারণে বাংলাদেশে আটকে পড়াদের পর্যায়ক্রমে নিজ দেশে ফেরাচ্ছে ভারত সরকার। এরই অংশ হিসেবে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরিয়ে নেওয়া হয় 106 জন নাগরিককে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, ঢাকা থেকে বিমানযোগেও বাংলাদেশে আটকে পড়াদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই পথে ফিরে যাওয়া যাত্রীরা পূর্ব উত্তর ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যের বাসিন্দা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 3,58,000 ছুঁই প্রাণহানি, 58 লাখ ছাড়ালো সংক্রমণ। 24 ঘন্টার ব্যবধানে মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটিতে 5,283 জন মৃত্যুবরণ করেন। নতুনভাবে লাখের বেশি মানুষের শরীরে কোভিড-19 শনাক্ত হয়। এর মাঝে যুক্তরাষ্ট্রেই একদিনের ব্যবধানে মৃত্যুবরণ করলেন দ্বিগুণ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি 1 লাখের বেশি, প্রায় 18 লাখ আক্রান্ত করোনায়। ব্রাজিলে দুদিন যাবৎ হাজারের ওপর মানুষ মারা গেছেন করোনায়, সব মিলিয়ে 25,500 ছাড়ালো মৃত্যু, আক্রান্ত 4.25 লাখ। এদিকে মৃত্যু কম হলেও রাশিয়ায় একদিনে আরও 8,000 রোগী শনাক্ত হয়েছে। এদিকে হাসপাতাল থেকে সবশেষ করোনামুক্ত রোগীকে ছাড়পত্র দিল নিউজিল্যান্ড। দেশটিতে মাত্র 21 জন এখনও অসুস্থ, ঘরেই চলছে তাদের চিকিৎসা। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়চে ভেলের সাংবাদিক অনুপম দেবকাননগো। অনুপম, যমুনার করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি আপনাকে। মহামারীর বর্তমান হটস্পট লাতিন আমেরিকা। ডব্লিউএফপি বলছে মহাদেশটিতে দুর্ভিক্ষে পড়বে প্রায় 1.5 কোটি মানুষ। সহসাই ভ্যাকসিন আবিষ্কার না হলে আর কি ঝুঁকিতে পড়তে পারে বিশ্ব? অনেক আগে থেকেই বিশেষজ্ঞরা বলছেন যে করোনার ফলে এখন আমরা যেই সমস্যাটিতে পড়ছি তার চেয়ে বড় ধরনের সমস্যা আসছে অর্থনৈতিক বিপর্যয়, এবং লাতিন আমেরিকা যেভাবে হটস্পটে পরিণত হয়েছে সেই জিনিসটি আসলে অর্থনৈতিক দিক দিয়ে আমরা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি সেটি আরো ভালোভাবে দেখিয়ে দিয়েছে। যদি ব্রাজিলের সঙ্গে পেরুর তুলনা করা যায়, ব্রাজিল তুলনামূলকভাবে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু পেরুর সাথে যদি আমরা ব্রাজিলের তুলনা করি, পেরু কিন্তু অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও তারাই দুই আমেরিকা মিলিয়ে, অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, এই দুই মহাদেশ মিলিয়ে সবার আগে কার্যকরী পদক্ষেপ নিয়েছিল। 15 মার্চ দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, সবাইকে কোয়ারেন্টিনে থাকার তাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল, তারপরে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, সবকিছুই করা হয়েছিল। কিন্তু এখন কিন্তু ব্রাজিলের ঠিক পরেই অবস্থান পেরুর। 1.25 লাখের বেশি আক্রান্ত হয়েছে, 3,500-এর বেশি মানুষ মারা গিয়েছেন, এবং সেখানে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেয়ার পরেও পেরু আর ব্রাজিলের কেন একই রকম অবস্থা। এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা এরই মধ্যে বলছেন যে যেসব দেশ আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে সেই দেশগুলো আসলে এই ধরনের সোশ্যাল মেজার যেগুলোর কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেগুলো নেয়ার পরেও তাদের এই সমস্যা হয়েছে। কারণ পেরুর উদাহরণ দিচ্ছেন তারা, পেরুতে মাত্র 49% মানুষের রেফ্রিজারেটর আছে। সুতরাং অন্যান্য দেশে যেসব মানুষ খাবার
কিনে জমিয়ে রাখতে পারছেন বাইরে না যাওয়ার জন্য, সেটি পেরুর মানুষ পারছেন না। মাত্র 38% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সুতরাং ত্রাণের জন্য তাদেরকে সশরীরে ব্যাংকে যেতে হচ্ছে। 72% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, সুতরাং তাদের কাজের অভাব দেখা দিয়েছে। 30% মানুষ গাদাগাদি করে বাসায় থাকেন, এমনকি কোনো বেশিরভাগ বাসাতেই একটি রুমে 4 জন মানুষ বা তার চেয়েও বেশি মানুষ থাকতে হচ্ছে। ফলে যেসব সামাজিক উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো আসলে এইসব দেশে এই মরার ওপর খাড়ার ঘা, যেটি আবার আইএলও থেকে বলা হচ্ছে অনুপম, বিশ্বের চাকরি বাজার তো এমনিতেই টালমাটাল, এখনই অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। তারা বলছেন প্রতি 6 জনে 1 জন কর্মক্ষম মানুষ চাকরি হারাবেন, অর্থাৎ আমি আপনি সহ আরও 4 জন হিসেব করলে আমাদের মধ্যে যে কোনো একজন চাকরিচ্যুত হবেন বা তার চাকরি থাকবে না, করার মতো কিছু থাকবে না, এমন পরিস্থিতি আসতে যাচ্ছে। কোন খাতগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন? কোনো একটি খাত যদি আলাদা করতে হয় এটা আসলে খুবই কঠিন হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে মনে হচ্ছে রপ্তানি খাতের সরাসরি যেগুলো জড়িত আছে, যেমন বাংলাদেশে পোশাক শিল্প বা অন্যান্য যেসব রপ্তানি খাত রয়েছে এবং পর্যটন শিল্প। আপনি জানেন এখন মনে হতে পারে যে পর্যটন না করলে কি হয়, এই কয়েকটা দিন ঘোরাঘুরি না করলে কি হয়, কিন্তু এই পর্যটনের সঙ্গে কিন্তু পুরো পৃথিবীর আরো বিভিন্ন ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে। আমরা যদি হোটেল শিল্প ধরি, আমরা যদি এখন যেরকম পোশাক রপ্তানি হচ্ছে না বাংলাদেশ থেকে, যেই কারণে এখন গ্রীষ্ম এবং গ্রীষ্মের সময় আসলে যেই ধনী দেশগুলো আছে সেই ধনী দেশগুলো থেকে অনেক বেশি মানুষজন ঘুরতে যান এবং তারা যে ফ্যাশনেবল পোশাকগুলো কিনেন সেই পোশাকগুলোর চাহিদা এখন কমে গেছে যেহেতু ঘোরাঘুরি বন্ধ। সেটির কারণে এটা আসলে পুরোটাই একটা ডোমিনো ইফেক্ট। বিভিন্ন জায়গায় যেমন জার্মানিতে আমি বলতে পারি কৃষি খাতে একটি বড় প্রভাব পড়েছে, কারণ ফসল ফলাচ্ছেন কৃষকেরা, কিন্তু ফসল তোলার জন্য পূর্ব ইউরোপের অপেক্ষাকৃত দরিদ্র দেশ যেগুলো, সেগুলো থেকে যারা কাজ করেন ফসল তোলার জন্য তারা আসতে পারছেন না। ফলে সব জায়গাতে আসলে একটা বড় ধরনের ক্রাইসিসে পড়তে হবে। কোনো একটি খাতের উপর বেশি প্রভাব পড়বে এটি বলা যায় না। সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ায় আন্তর্জাতিক যেই শেয়ার মার্কেট রয়েছে সেই শেয়ার মার্কেটগুলো ধস নামছে। সেগুলোতে ধস নামলে আসলে প্রতিটি দেশে যে শেয়ার মার্কেটগুলো আছে সেগুলোতে ধস নামবে। গাড়ি ঘোড়া ঠিকমতো চলাচল করছে না, এই জন্য তেলের দাম কমে গিয়েছে। তেলের দাম কমায় আবার অন্যান্য জায়গায় গিয়ে সেটার প্রভাব পড়ছে। ফলে পুরো অর্থনীতি আসলে এখন একটি ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রবল এক দুষ্টচক্র সমাজ, অর্থনীতি, জীবনের সব ক্ষেত্রকে ঘিরে ফেলে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে এগিয়ে নিচ্ছে বিশ্বকে। অনুপম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মহামারীর কারণে শিগগিরই দুর্ভিক্ষে পড়বে লাতিন আমেরিকার 1.5 কোটি মানুষ, মাত্রই বলছিলাম আমরা সেই কথা। বুধবার জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি WFP এই সতর্কবার্তা দেয়, জানায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগেই মহাদেশটির 34 লাখ মানুষ ভুগছে খাদ্য সংকটে। এদিকে লকডাউন শিথিল এবং অর্থনীতিকে গতিতে ফেরানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন চলছে বিভিন্ন লাতিন দেশে। 24 ঘন্টার হিসাবে সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রকে টপকে গেল ব্রাজিল। বুধবার দেশটিতে শনাক্ত হয় 22,000-এর বেশি করোনা রোগী। ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্ত হলেও চলতি মাসের শুরু থেকে হু হু করে লাতিন দেশটিতে বাড়ছে মৃত্যু আর সংক্রমণ, যা করোনার বর্তমান হটস্পটে পরিণত করেছে ব্রাজিলকে। প্রতিবেশী দেশগুলোতেও জ্যামিতিক হারে বাড়ছে প্রাণহানি, ঘটছে ব্যাপক বিস্তার। বিশ্ব খাদ্য কর্মসূচির সতর্কবার্তা, মহামারী পরবর্তী সময়ে দুর্ভিক্ষে ভুগবে মহাদেশটির প্রায় 1.5 কোটি মানুষ। করোনা ভাইরাস পরবর্তী সময়ে আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে একটি জটিল স্তরে প্রবেশ করছি আমরা। একে দুর্ভিক্ষের মহামারী আখ্যা দেওয়া যায়। কেবল লাতিন আমেরিকাতে কমপক্ষে 1.5 কোটি মানুষ পড়বেন খাদ্য সংকটে। সাম্প্রতিক বছরগুলোয় যা নজিরহীন। তাই স্বাস্থ্যগত সুরক্ষাই যথেষ্ট নয়, প্রয়োজন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। যুক্তরাষ্ট্র বরাদ্দ রদের পর মহামারীর মধ্যেই কিছুটা টালমাটাল অবস্থায় পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেটি সামাল দিতে বুধবার আসে WHO নতুন ফাউন্ডেশনের ঘোষণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য বাস্তবায়নের জন্যই তহবিলের পরিমাণ এবং গুণগত মান উন্নয়নের প্রয়োজন ছিল, কারণ সহায়তার 80% দাতাদের স্বার্থের প্রতি খেয়াল রেখে খরচ করতে হতো। কিন্তু 2 বছরের বিচার বিশ্লেষণের পর অবশেষে উদ্বোধন করা গেল WHO ফাউন্ডেশন। 1.5 মাসের লকডাউনে অনেকটাই বিপর্যস্ত দরিদ্র লাতিন আমেরিকার অর্থনীতি। তাই অবিলম্বে অবরুদ্ধ পরিস্থিতি শিথিলের দাবিতে মহাসড়কে নেমেছেন কর্মজীবীরা। চাইছেন শিগগিরই স্বাভাবিক গতিতে ফিরুক অর্থব্যবস্থা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নামে মাত্র করোনা ইউনিট খুলেছিল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। অনিরাপদ অবকাঠামোয় ছিল না আগুন নেভানোর ব্যবস্থা।
তাছাড়া ইউনিটের ভেতর দাহ্য পদার্থ ছিল প্রচুর, তাই মুহূর্তেই আগুনে মারা যান ভেতরে থাকা 5 জন। ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের তদন্ত দল। বিশেষ এই ইউনিটের 12টি অগ্নি নির্বাপন যন্ত্রের 9টি ছিল মেয়াদোত্তীর্ণ। দাও দাও করে জ্বলা আগুনের স্থায়িত্ব ছিল আধা ঘন্টার মতো। তাতেই পুড়ে শেষ ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিট। সাথে সাথেই মারা যান ভর্তি থাকা 5 রোগী। ভূষীভূত হওয়া অস্থায়ী স্থাপনাটি দেখলেই বোঝা যাবে অবহেলা আর জোড়াতালি দিয়ে করা হয়েছিল এটি। অথচ করোনা দুর্যোগে সবথেকে বেশি গুরুত্ব পাওয়ার কথা এই ইউনিটের। উপরে ও পাশে টিনের চালা দিয়ে ঘেরা, ভেতরে মাত্র 5টি বেড। এর ভেতরে অক্সিজেনের পাত্র ও লিটার লিটার স্যানিটাইজার, যা অতিমাত্রায় দাহ্য পদার্থ। সমস্যা আরও আছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিসের তদন্ত দল সকালে গিয়ে 12টি অগ্নি নির্বাপন যন্ত্র খুঁজে পায়, যার 9টি মেয়াদ উত্তীর্ণ। ভেতরে থাকা কোনো যন্ত্রের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। যে ইউনিটটা সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা, এটা কি নামে মাত্র একটা ইউনিট করা হয়েছে না অবকাঠামো দেখে তাই মনে হয়েছে আপনাদের? আসলে তো তাই মনে হচ্ছে। তো আসলে এটা মানে যে জিনিসটা হলো যে এই ধরনের আইসোলেশন পেশেন্টের ব্যাপারে মানে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত ছিল। ভিতরে অনেকগুলো এসি ছিল, ইলেকট্রিক্যাল অনেক ডিভাইস ছিল, তো এবং এখানে এসিগুলোও কিন্তু নেগেটিভ প্রেশারের ছিল। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু ফায়ার এক্সটিংগুইশার তো মেয়াদ উত্তীর্ণ। তো মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার তো আসলে কাজ করবে না, আসলে কাজ করে নাই। দুপুরে হাসপাতালে আসেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। করোনা ইউনিটের নিরাপত্তায় এত দুর্বলতা দেখে অবাক হন তিনিও। যেটি আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, আমাদের যে ফায়ার এক্সটিংগুইশারগুলো যেগুলো আছে, আমি এসে দেখলাম এগুলো কিন্তু ডেটগুলো এক্সপায়ার হয়ে গিয়েছিল। তদন্তে যদি গাফিলতি যদি হয়, অবশ্যই এটা সরকার তাদের কিছু ব্যবস্থা নিতেই হবে এটাকে। আইসোলেশন ওয়ার্ডে 5 জন নিহতের ঘটনায় রাতেই অপমৃত্যুর মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদ শেষ, সাধারণ ছুটিও শেষের দিকে, তাই আবারও ঢাকামুখী মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনে ভোগান্তি নিয়ে ফিরছেন তারা। দেশের 2 বড় ফেরিঘাটেও বেড়েছে মানুষের চাপ। অনেকেই মানছেন না সামাজিক বা শারীরিক দূরত্বের নিয়ম। ঢাকা থেকে বিভিন্ন জেলামুখী মানুষের চাপও ছিল চোখে পড়ার মতো। দেশের 2 গুরুত্বপূর্ণ ফেরিঘাট কাঁঠালবাড়ি ও দৌলতদিয়ায় ছিল ঢাকায় ফেরা মানুষের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কর্মস্থলমুখী মানুষের সংখ্যাও। ঈদের ছুটি শেষে জটলা বেঁধে নদীপথ পাড়ি দেন বেশিরভাগ মানুষ, যেখানে মানা হয়নি শারীরিক দূরত্বের বিধিনিষেধ। 30 মে পর্যন্ত বলবৎ আছে সরকারি ছুটি, তবে বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শেষ হয়েছে মঙ্গলবার। 2 দিন ধরেই ঢাকার পথে নগরবাসী। আগে আসলাম, আমাদের তো সংসার আছে, আবার গেছিলাম ঈদের দিন গেছি, মানে এখন চলে আসতেছে। গতকাল থেকে চালু হয়েছে, আমি আজকে থেকে যাচ্ছি। বাবা মার সাথে ঈদ করে আসলাম, এটাই আনন্দ, এটাই ভালো। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তি ছিল পথে পথে। ব্যক্তিগত গাড়িতেও ছিল গাদাগাদি, গুনতে হয়েছে বাড়তি টাকা। এই পর্যন্ত আসতে আমাকে 3 বার নামতে হয়েছে গাড়ি থেকে। এক গাড়ি থেকে 200 টাকা করে নিচ্ছে, প্রায় 1600 টাকার মতো খরচ হয়েছে এই পর্যন্ত। আমার এলাকারই 9 জন, আমরা একটা বাহেজ গাড়ি ভাড়া করে আসছি। যে জায়গায় 100 টাকার ভাড়া, ওই জায়গায় 500 টাকা লাগলো। কালকে রওনা দিয়েছি সকাল 8টা বাজে। চৌরাস্তায় থাকছি, তাকে যে মনে করেন চৌরাস্তাতে আবার রওনা দিলাম। ক্ষতি তো, এই যে এত টাকা ভাড়া, 200 টাকার ভাড়া আমরা 800 টাকা দিয়ে আসতেছি। রোববার থেকে মানুষের ভিড় আরও বাড়বে বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। ফেরি লোড হয়ে গেলে যাত্রীদের আমরা বুঝিয়ে পরবর্তী ফেরির জন্য আবার ওয়েট করাচ্ছি। সেখানে আমাদের নিরাপত্তা, আমাদের পুলিশ রয়েছে, তারা তাদের আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেটা তারা দেখছে। সাধারণ ছুটি না বাড়ানোই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে অর্থনৈতিক দুরবস্থা কাটাতে সুরক্ষিত থেকেই কর্মস্থলে ফিরতে চান কর্মজীবীরা। একদিকে আমাদের নিরাপত্তাও দরকার, কর্মসংস্থানও দরকার। মালিকরা ফোন দিতেছে, আসতে বলতেছে ঢাকায়, সেজন্য আসতেছে। অফিস খোলার পক্ষে বিপক্ষে না, জীবন বাঁচানোর স্বার্থে বিপক্ষে, আবার জীবন বাঁচানোর স্বার্থে পক্ষে। আমরা চেষ্টা করতেছি যে পরিমাণে মানুষ আসতেছে সে পরিমাণে আসলে সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব বজায় রাখার অসম্ভব। এদিকে ঈদের 4র্থ দিনেও অনেকে ঢাকা ছেড়েছেন। তাদের মধ্যেও ছিল না করোনা সংক্রমণের কোনো ভীতি। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। লকডাউনের সময়টাতে চলছে না যানবাহন, বাড়িঘর থেকে পথঘাট সবখানেই পরিচ্ছন্নতা। এতে প্রাণ ফিরেছে পরিবেশে, কিন্তু মাথা ব্যথার নতুন কারণ হয়ে দেখা দিয়েছে সুরক্ষা সামগ্রীর বর্জ্য। এগুলোর সঠিক ব্যবস্থাপনা না হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য।
মানুষ ঘরে থাকলেও দৈনন্দিন জীবনে নির্ভরতা বাড়ছে হ্যান্ড গ্লাভস সহ নানা প্লাস্টিক সামগ্রীর, যা দিন শেষে ফেলা হচ্ছে ডাস্টবিনে, সেখান থেকে সাধারণ ময়লার ভাগাড়ে। খোলা ঝুড়িতে থাকা এসব বর্জ্য থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। বেসরকারি প্রতিষ্ঠান এসডো বলছে, লকডাউনের এই সময়ে প্লাস্টিক বর্জ্য বেড়েছে 14,500 টন। দিন শেষে যা পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পুড়িয়ে ফেলাটাও কিন্তু বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি রয়েছে। এর দ্বারা জলজ প্রাণী বা পানি, ভূমিজ প্রাণী এবং ভূমি, বাতাস এবং বাতাসের মান থেকে শুরু করে সব কিছুই কিন্তু খারাপভাবে প্রভাবিত হয়। করোনার সংক্রমণ এখন সামাজিক পর্যায়ে, ফলে আক্রান্ত ও নিরাপদ ব্যক্তি বাছাই করা কঠিন। এ অবস্থায় সুরক্ষার জন্য ব্যবহৃত সামগ্রী উল্টো ক্ষতির কারণ হয়ে উঠতে পারে অব্যবস্থাপনায়। যদি আমরা এই পিপিইগুলাকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় না নিয়ে আসি, তাহলে এই পিপিইগুলাই কিন্তু আবার কোভিড-19 ছড়ানোর একটা মাধ্যম হিসেবে কাজ করবে। কাপড়ের যে পিপিইগুলো আছে সেটা আলাদা একটা বিনে, অবশ্যই ঢাকনাওয়ালা বিনে আমাদেরকে রেখে দিতে হবে। পরবর্তীতে প্রপার ওয়েতে আবার ডিসপোজ করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, লকডাউনের এই সময়ে সামগ্রিক বর্জ্য কমেছে 10 থেকে 30 ভাগ। তবে সাধারণ মানুষের ব্যবহার্য পিপিইর জন্য আলাদা ব্যবস্থা নেই। তবে ঝুঁকিপূর্ণ কিছু বর্জ্য আলাদাভাবে ধ্বংস করা হয়। প্রত্যেক বাসাবাড়ি যারা বর্জ্য তৈরি করেন তারা যাতে অবশ্যই তারা ভিনাইল ব্যাগ অর্থাৎ প্লাস্টিক ব্যাগে প্রাইমারি কালেক্টরদের কাছে ওনারা হস্তান্তর করবেন। তবে কিছু কিছু জায়গায় আমাদের কমপ্লেইন আসছে যে কেউ কেউ এখনো বর্জ্য থেকে বিক্রিযোগ্য পণ্য নিচ্ছে। যারা সংগ্রহ করে তাদের জন্য আমাদের একই নির্দেশনা, তারা যাতে কোনো মতে এইটাতে কোনো রকমের বাছাবাছির কাজে এখন নিয়োজিত না থাকে। গেল 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে। এর আগে থেকেই বাড়তে থাকে প্লাস্টিক পণ্যের ব্যবহার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিকল্প ব্যবস্থা নেই, ফলে যে কোনো দুর্যোগে অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত হওয়ার প্রভাব পড়ে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বন্দরের সক্ষমতা বাড়াতে নেওয়া বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজও থমকে আছে। বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়নে কর্তৃপক্ষের ব্যর্থতায় হতাশ ব্যবসায়ীরা। করোনার কারণে সাম্প্রতিক সময়ে ভয়াবহ কন্টেইনার জটের মুখে পড়ে চট্টগ্রাম বন্দর। 49,000 টিউজ কন্টেইনার ধারণ ক্ষমতার ইয়ার্ডে জমে যায় প্রায় 50,000 কন্টেইনার। তারপর মরার উপর খাড়ার ঘায়ের মতো আঘাত হানে ঘূর্ণিঝড় আমফান। বন্দরের কার্যক্রম বন্ধ থাকে আরও 2 দিন। করোনা আর ঘূর্ণিঝড় দুয়ে মিলে আবারও জাহাজ জট তৈরি হয় চট্টগ্রাম বন্দরে। জাহাজের যে কিউ ছিল সেটাও অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসছে। এখন 16-17টা জাহাজ আবার ওয়েটিংয়ে আছে এবং যেটির মধ্যেও প্রায় 12টা জাহাজ আছে কন্টেইনারের। শিপিং এজেন্টরা বলছেন, গেল কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে তৈরি হচ্ছে সংকট। পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। ক্ষতির মুখে পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িতরা। জাহাজ এখানে এসে তাকে 10 দিন বসে থাকতে হচ্ছে আউটারে, সে ওখানে ঢুকতে পারছে না, ওখানে তার একটা ড্যামারি চার্জ তাকে পেমেন্ট করতে হচ্ছে। প্লাস সে কন্টেইনারের উপরে কন্টেইনার নিয়ে তাকে 3 মাস 4 মাস যদি তাকে বসে থাকতে হয়, তাহলে তো সে চলবে কিভাবে? দিন দিন আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম বাড়লেও সে তুলনায় বাড়ছে না বন্দরের সক্ষমতা। বে টার্মিনাল নির্মিত হলে এ চিত্র পাল্টাতো, কিন্তু সেটিও আটকে আছে। বে টার্মিনাল প্রকল্প গ্রহণ করা হয় 6 বছর আগে। 2018 সালের নভেম্বরে প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর 1.5 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি নির্মাণ কাজ। এতদিনেও বিকল্প ব্যবস্থা তৈরি করতে না পারা বন্দর কর্তৃপক্ষের ব্যর্থতা বলছেন ব্যবহারকারীরা। বে টার্মিনাল এখানে আমরা যেটি প্রস্তাব দিয়ে এসছি প্রায় আজ থেকে আরও 3-4 বছর আগে থেকে, এতদিনে কিন্তু এটি সম্পূর্ণ হতো, তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু এই যে এখন যে জটিলতার মধ্যে পড়েছে, এই জটিলতা কিংবা এই অচল অবস্থার মধ্যে কিন্তু পড়তো না। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92 ভাগই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সেখানে ঘন ঘন অচলাবস্থা তৈরি অনাকাঙ্ক্ষিত বলছেন ব্যবসায়ীরা। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনা সতর্কতায় সারা বিশ্বে যখন সার্জিক্যাল বা N95 মাস্কের চাহিদা তুঙ্গে, তখন ভিন্নরূপী মাস্ক নিয়ে মাতামাতি প্রতিবেশী দেশ ভারতে। নিজের প্রিন্টেড ছবি বসানো এই মাস্ক পেতে চেন্নাইয়ের এক স্টুডিওতে বাড়ছে ভিড়। সুবিধা, মুখ ঢাকা থাকলেও চেনা যাবে ব্যক্তিটিকে। লকডাউনে অলস সময় পার করা চেন্নাইয়ের এই স্টুডিওতে হঠাৎই কর্মব্যস্ততা। করোনা পরিস্থিতিতেও নানা বয়সী মানুষ ভিড় করছেন এখানে, কারণ মিলছে আজব এক মাস্ক।
করোনা সংক্রমণ এড়াতে সবখানেই এখন মাস্ক পরার প্রবণতা, কিন্তু মুখ ঢাকা থাকায় মানুষ চেনা দেয়। আর এই সমস্যার সমাধান মিলছে এসটিএম স্টুডিওতে। গ্রাহকের মুখের ছবি বসানো মাস্ক তৈরি করে দিচ্ছে তারা, ফলে এটি পরা থাকলেও চেনা যাবে মাস্ক পরিহিতকে। এটি বেশ আরামদায়ক এবং সুন্দর, কাপড়টাও বেশ ভালো, যা আপনাকে অভিজাত এক রূপ দেবে। টানা লকডাউনে মন্দা চলছে স্টুডিও ব্যবসায়, তাই ভিন্ন কিছুর চিন্তা থেকে এই ব্যতিক্রমী মাস্ক তৈরি শুরু স্টুডিও মালিকের। উদ্ভাবনী চিন্তায় বাজিমাত, ক্যামেরায় গ্রাহকের ছবি তুলে তার 3D রূপ ছাপা হয় সাধারণ যে কোনো মাস্কে। এই মহামারীতে কিছু আয়ের চিন্তা থেকেই এমন মাস্ক তৈরির ভাবনা মাথায় আসে। শুরুতে আমিও আমার কর্মচারীরা এই মাস্ক পরা শুরু করি, পরবর্তীতে তা অন্যদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। প্রচারের জন্য বিশ্ব নেতাদের চেহারার সাথে মিল রেখেও মাস্ক বানিয়েছে স্টুডিওটি। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।